দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতি এবং শৃঙ্খলা। আপনারা জানেন যে এরই মধ্যে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আনায় বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন জায়গায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং এরই মধ্যে দলের উচ্চ পর্যায় থেকে একেবারে সদস্য পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে, পদ স্থগিতও করা হয়েছে বিভিন্ন জনকে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। একই সঙ্গে সমসাময়িক রাজনীতি, বিভিন্ন দলের শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি। তার সঙ্গে পরিচয় করতেই আছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আমরা শুরু করতে চাই হাসান জাফির তুহিন আপনাকে দিয়ে। বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে দলীয় শৃঙ্খলা ফেরানো, শৃঙ্খলায় রাখা দলকে, এত বড় সংগঠন। শুরু করতে চাই সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দায় আপনাদের দলের দুই পক্ষের সংঘর্ষে কবির ভূঁইয়া নামে একজন নিহত হন এবং সেই ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদে স্থগিত করা হয়। সেই জাতীয়তাবাদী কৃষক দলের আপনি সভাপতি, কতটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে আসলে নেতাকর্মীদের? হ্যাঁ, আজকের অনুষ্ঠানের উপস্থাপক, আমার সহ আলোচক এবং যারা আজকে শুনছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনা বিষয় রাজনীতি ও শৃঙ্খলা। জি, আমি আমার দলের রাজনীতির কথাই বলবো। আমার দলের তাকে বললে হবে। জি সরি, এদিকে তাকে বললে হবে। জি জি আমাদের দলের যে রাজনীতি, বিএনপি রাজনীতি, আমি সেটা নিয়ে যদি বলি, বিএনপি বরাবরই বাংলাদেশের রাজনীতির গুণগত একটা পরিবর্তন চেয়েছিল। জিয়া রহমান এই দল গঠন করার পর থেকেই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র উনি দিয়েছেন। ৭৫-এ সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে আমাদের নেতা প্রবর্তন করেছেন। পরবর্তীতে বাংলাদেশে রাজনীতির অবাধ চর্চা, অন্যান্য সব বিষয় নিয়ে বিএনপি বরাবরই একটা পজিটিভ পলিসি করেছে। যে আমি ওইদিকে যাচ্ছি না। বর্তমান প্রেক্ষাপটে যদি আলোচনা করি তাহলে এই পরবর্তীতে পরিস্থিতি এখন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে 15.5 বছরে বাংলাদেশে বিএনপি এবং সমমনা সংগঠন সমূহ আন্দোলন সংগ্রাম করে একটি স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এই প্রতিনিয়ত সরকার ক্ষমতা থাকা অবস্থা বলেছে তাদের যে শঙ্কা ছিল, কারণ তারা এত বেশি দুর্নীতি করেছে, অন্যায় অত্যাচার করেছে, গুম খুন করেছে। শুধু আমাদের দলেই প্রায় 1200 নেতাকর্মীকে তারা গুম করেছে, খুন করেছে। তো এই ভয় থেকে তারা বলেছিল যে তাদের পতন হলে বা তারা ক্ষমতা থেকে সরে গেলে, পতনও বলেনি, বলছে তারা ক্ষমতা থেকে সরে গেলে তাদের দলের 5 থেকে 10 লক্ষ কর্মী মারা যাবে আমাদের কিংবা আমাদের সমমনা রাজনৈতিক। 2 লাখ বলেছিল মনে হয়। না 2 লাখ, 5 লাখ 10 লাখ পর্যন্ত বলে। জি, 2 লাখের নিচে তো আপনার কথাই, 2 লাখের নিচে তো বলেনি, আপনি বলছেন। তাহলে যে 1 মাসের যে আন্দোলন হলো, প্রথমে ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন শুরু করেছিল, পরবর্তী সময় তাদের আহ্বানে বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। দেখা গেছে যে প্রথমে এটি ছিল একটি বৈষম্যহীন যারা সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার জন্য আন্দোলন। সেই আন্দোলনকে আস্তে 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 যখন রক্ত ঝরা শুরু করলো, পরবর্তী শেষ পর্যন্ত সরকার পতন আন্দোলনের মধ্য দিয়ে সরকার পালিয়ে গেল, সরকার প্রধান সহ। তাহলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ মারা যাবে। তো 5 তারিখ থেকে আরেক 5 তারিখে 1 মাসে যে আন্দোলনে সব পক্ষে কিন্তু মারা গেছে। সেখানে ছাত্ররা মারা গেছে, জনতা মারা গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মারা গেছে, তারপরে কিছু পুলিশ সদস্য মারা গেছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম হাসান জাফির, আমি একটু জানতে চাই যে আপনারা কতটা নিয়ন্ত্রণে আপনার দল রাখতে পারছেন? আমি চলে আসবো। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের যে সংখ্যা ছিল আওয়ামী লীগের কিংবা যে 5-10 লাখ মারা যায়, 5 তারিখের পর 6 তারিখ থেকে কিন্তু আর কেউ মারা যায়নি। তাহলে আওয়ামী লীগ এত বেশি অন্যায় অত্যাচার করেছে, তাদের সংখ্যা ছিল লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের মোটামুটি তেমন উল্লেখযোগ্য বা 2-4 জন বিচ্ছিন্ন ঘটনা থাকতে মারা যায়নি। তাহলে এত ক্ষোভ দুঃখের মধ্যে আমাদের নেতাকর্মীকে আমরা সামাল দিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই দিন রাতে থেকেই আমাদেরকে বসে সারা বাংলাদেশে যেন কোনো অন্যায় অত্যাচার না করা হয়, খুন খারাপি না হয়, কোনো অপরাজনীতি শেখার চেষ্টা করেছি। তো এর মধ্যে আমাদের বড় দল, আপনি যেটা বললেন 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে এই ঘটনা ঘটেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের কোথাও বৈশা করেছে, পদস্থগিত করেছে,
আসলে এই দেখেন ফরিদপুর ঘটনাটি, আমি জাতীয়তাবাদী কৃষক দল, আপনি সেই দলের সভাপতি, আপনার দলে যিনি মানে সাধারণ সম্পাদক, তিনি এখানে মানে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে, শাস্তি দলীয়। আপনারা আসলে ধরেন একেবারেই তারেক রহমান সাহেব তিনি নির্দেশনা দিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ে আপনারা যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে, তারা আসলে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছেন? না না, একেবারে 100% নেতৃত্ব, হাইকমান্ডের নির্দেশ নিচের লেভেলে আসলে কতটা মানা হচ্ছে? না 100% না হলে 100% তো কোনোভাবেই সম্ভব না। আমরা এখনো ক্ষমতায় যাইনি, আমরা তো এখনো ক্ষমতায় যাইনি। অন্য একটি পক্ষের ক্ষমতা, অন্য একটি সরকার ক্ষমতা গেছে, তাদের দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা কন্ট্রোল করা সব কিছু। কিন্তু আমাদের দলীয় শৃঙ্খলা, এই দলীয় শৃঙ্খলায় বলবো আমরা 80 থেকে 90% আমাদের দল কন্ট্রোল করতে পেরেছে। দেখেন এখানে ফরিদপুর যে ঘটনা বললেন, একটা বিচ্ছিন্ন ঘটনা গেছে, দুই পক্ষ একই এলাকায়, দুইজন বড় নেতা, একজন দলের সাংগঠনিক সম্পাদক, আরেকজন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তারা সেখানে হয়তো একটি ভুল বোঝাবুঝি, একটি সংঘর্ষে জড়িয়েছে, একজন কর্মী মারা গেছে। সেটি সঙ্গে সঙ্গে আমাদের দল ব্যবস্থা নিয়েছে। গত 15 দিনের কথা বলি, পত্রিকা রিপোর্ট বলছে গত 15 দিনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কারণ দর্শনের নোটিশ শোকজ দেওয়া হয়েছে, পদ স্থগিত করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মী, এবং এই তালিকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে শুরু করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরাও রয়েছেন। মানে ধরেন সব মিলিয়ে এখানে শতাধিক নেতাকর্মী বহিষ্কার, অর্ধশতাধিক পদ স্থগিত, সব মিলিয়ে 150। ঘটনা তাইলে কত? ঘটনাটা কেমন দেখেন, আমাদের দলের তো পদধারী নেতার সংখ্যা প্রায় 5 লাখ, সবগুলো অঙ্গ সংগঠনের কমিটি। 5 লাখের মধ্যে আপনি কত বলছেন? 150 মতো বলছেন। তো এর পার্সেন্টেজ খুবই কম, কিন্তু হ্যাঁ পার্সেন্টেজটা খুবই কম। কি হয়েছে, আমাদের নেতা আমাকে একদিন না, যতটুকু ঘটনা ঘটছে ধরেন এটা আপনার দলের যে ইমেজ, সেই জায়গায় ব্যাপক কোনো সংকট হয়, মানুষ কিভাবে নিচ্ছে? না, ব্যাপক কোনো সংকট হয়নি। কি জন্য? এই একটি ঘটনা তো অভ্যন্তরীণ ঘটনা, ফরিদপুর ঘটনা, বাকিগুলো তো হচ্ছে কেউ কোথাও ই করে গেছে, এটা হচ্ছে। আমরা দলের আমাদের নেতার নির্দেশ, মানে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা প্রমাণিত অপ্রমাণিত সঙ্গে সঙ্গে আমি দুই একটি ঘটনাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছি, মাননীয় চেয়ারম্যান এটা একটু আমরা তদন্ত করি, নির্দেশনা তিনি দিয়েছেন। উনি বলছেন প্রথমে বহিষ্কার করে দাও, 2-4-6 মাস পরে আমরা দেখব। তিনি এমনও বলেছেন যে তারেক রহমান বলেছেন যে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথাও তিনি বলেছেন, আমাদের করেছে, এবং বলছে যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব, আইন শৃঙ্খলার দায়িত্বে সরকার, যেখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, অন্যান্য, তারা তারপরে একটু অস্বস্তি কাজ করে কিনা, মানে যতটুকু অস্বস্তি আসলে একবারে আমি যে অস্বীকার করবো যে এখানে যদি আমরা 100% নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। এখানে হয়তো আমরা 90% নিয়ন্ত্রণ করবো। একটু শুনে আসি আরেকটা রাজনৈতিক দলের কাছ থেকে শুনে আসি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আসলেই কতটা শৃঙ্খলায় রাখা যাচ্ছে? এই যে ধরেন মানে এটা নিয়েও তো আলোচনা সমালোচনা হচ্ছে আসলে, মানে এখন এই ছাত্রদের হাত ধরে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা রাজনীতিতেও গুণগত পরিবর্তন দেখতে চাই, সেই জায়গায় একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে বা আমার সহ আলোচক যিনি আলোচনা করছিলেন এতক্ষণ, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি প্রাসঙ্গিক বিষয় আপনি আজকে আনলেন। জি, এর আগে একটু বলতে চাই যে আসলে গত 17 বছরের যে দুঃশাসন বা দানবীয় শাসন, এর মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে শুধু তা নয়, রাজনীতির ক্ষেত্রে এক ধরনের দুর্বৃত্তায়ন অথবা দুর্ভিক্ষের পরিস্থিতিও তৈরি হয়েছে। রাজনীতি হতাশা তৈরি হয়েছে, রাজনীতি বিমুখ করবার চেষ্টা করা হয়েছে। নানা কারণে যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া সেটি ব্যাহত হয়েছে। সে ব্যাহত হওয়ার কারণে একটি গুণগত পরিবর্তনগুলো যেভাবে ঘটে বা তৈরি হয়, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ তো ছিলই। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশাল একটা সাফল্য, যেটিকে আমরা বলতে চাই 100 বছরের মধ্যে এই দক্ষিণ এশিয়ায় এরকম কোনো ঘটনা ঘটেনি। এটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য যে পরিমাণ রাজনৈতিক কমিটমেন্টের জায়গা আমাদের, যারা আমরা এই আন্দোলনের দীর্ঘদিনের সহযাত্রী ছিলাম, সেক্ষেত্রে বড় দল মেন স্টেক হোল্ডার বিএনপি নিশ্চিন্তভাবেই ওনারা চেষ্টা করেছেন, এটা সত্য কথা, কিন্তু সব যে সফল হয়েছেন সব জায়গায় তা নয়। আজকে ওনার সামনে প্রথম আলো পত্রিকা আছে, বড় একটা নিউজ আছে প্রথম আলোতে দখলদারিত্বের। তো এইভাবে প্রতিদিনই কোনো না কোনো নিউজ আসছে। তো এই নিউজগুলো ওনাদের নেতৃত্বের জায়গা থেকে ওনারা পরিষ্কার করবার চেষ্টা করেছেন, আমরা দেখেছি, বারবার অ্যাপিল করেছেন, কিন্তু সেই জায়গাটা একদম পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করা গেছে তা নয়। আমি এই ক্ষেত্রে একটা কথা দিয়ে আমি কথাটা অন্য জায়গায় নিতে চাই। সেই আজকে সাবেক বিচারপতি, আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি রৌফ আমরা খুব ভালোভাবে জানি,
উনি আজকে একটা সেমিনারে একটা কথা বলেছেন, সেই বিষয়টাকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিছুকাল পর পর স্বৈরশাসক আসবে আর তাকে তাড়াতে সাধারণ মানুষ প্রাণ দেবেন, রক্ত দিবেন, এটি হতে পারে না। এটি হচ্ছে যে আজকের এই মুহূর্তের রাজনীতির ভাবনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত, যে শুধু 17 বছর না, গত 54 বা 53 বছরে মিলিয়ে আমরা স্বৈরশাসন বিরোধী লড়াই করব, এরপরে আমরা ক্ষমতার পালাবদল ঘটাবো, এরপরে এমন একটি একই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আরেকটি মানে সরকার ক্ষমতায় আসবে, সেটিও এক ধরনের স্বৈরশাসনের প্রক্রিয়া যাবে, এবং আমরা তার বিরুদ্ধে আবার লড়াই করবো, আবার রক্ত দিব। এই দিক থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যে কাজটি করবার কথা, আজকে যে সংস্কারের দাবিটা উত্থাপিত হয়েছে, আমরা বিএনপির সাথে 31 দফার ভিত্তিতে এই যুগপৎ আন্দোলন করেছি, তারা অঙ্গীকার করেছে যে রাষ্ট্রটি গত 17 বছর সংবিধানের নামে এবং আইন, প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত কিছুকে ব্যবহার করে আওয়ামী লীগ একটা দুঃশাসনের যন্ত্রণায় ফেলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে নতুন রাষ্ট্র চুক্তি লাগবে, নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা লাগবে, এবং সেই ব্যবস্থাপনাটা তৈরি করবার জন্য আমরা একমত হয়েছি 31 দফার ভিত্তিতে। এবং সেই পথে যাওয়ার জন্য আজকে যে সংস্কারের দাবি উত্থাপন হয়েছে, ছাত্রদের যে আন্দোলনের প্রধান বিষয়, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, বৈষম্য সমাজের সর্বক্ষেত্রে সেই বৈষম্যের কথাই বলছে, তারা শুধু কোটার কথা বলছে না। সেটি আজকে আমরা যারা এই সংস্কারের প্রস্তাব আগের থেকেই বলছি, রাষ্ট্রকে রূপান্তরের কথা বলছি, নতুন বাংলাদেশ তৈরির কথার কথা বলছি, যেটি আজকে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। যদি দ্বিতীয় স্বাধীনতা হয়, তো স্বাধীনতার রূপ চেহারা তো ভিন্ন হতে হবে। আগের মতো যদি থেকে যায় তাহলে তো এই স্বাধীনতা হয় না। সেই স্বাধীনতা প্রাপ্তির জন্য আজকে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সেই জায়গায় সেই আচরণটুকু করতে হবে, সেই প্রত্যাশা জায়গাটা তৈরি করতে হবে। মানুষ যেটিকে ঘৃণা করেছে, মানুষ যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, মানুষ যেখান থেকে বাঁচবার চেষ্টা করেছে, আর মানুষ যেখান থেকে বাঁচবার জন্য রক্ত দিয়ে, গুলি খেয়ে, হাজার খানিক মানুষ অল্প কয়েকদিনের ভিতরে আত্মত্যাগ করে একটি পরিবর্তন ঘটিয়েছে। সেই পথে আমি জানতে চাই শহীদুদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির যে জিরো টলারেন্স সেটি স্পষ্ট কিনা? মানে আমি জানতে চাচ্ছি, আমি যে প্রশ্নটি করেছিলাম যে ধরেন হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে জিরো টলারেন্স, কিন্তু মাঠ পর্যায়ে এটি আসলে কতটা মানা হচ্ছে? বাস্তবায়ন করবার জন্য, সেটিকে সেই পর্যায়ে নিয়ে আসার জন্য বিএনপি 17 বছরের বিরোধী দলের ভিতরে ছিল, নানা দমন পীড়নের ভিতরে ছিল, নানা সীমাবদ্ধতা আমাদের আছে। সেই জায়গায় আমি ঠিক মনে করছি না যে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত এটি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। কারণ বহু ঘটনা আমরা সমাজে দেখি ঘটনাগুলো ঘটছে, এবং যেগুলোর নেতিবাচক একটা প্রভাব কিন্তু মানুষের ভিতরে আছে, কারণ মানুষ এটা প্রত্যাশা করতে চায় না। এখন কি একদিনে 1 ঘন্টায় সব পরিবর্তিত হয়ে যাবে তা নয়, কিন্তু মানুষের এক্সপেকটেশন লেভেলটা এমন জায়গায় গিয়েছে যে আওয়ামী দুঃশাসনের কারণে মানুষ সেই জায়গার দিকে তাকালে ঘেন্না করতে চায়। এখন আমার দায়িত্ব হচ্ছে আমি ঘেন্না জায়গায় যাবো কিনা, আমি ঘেন্নাটা নেবো কিনা, আমি এই দুঃশাসনের পথে হাঁটবো কিনা, সেটি যার যার দলের দায়িত্ব, তার নেতৃত্বের দায়িত্ব। আমরা মনে করি মানুষের এই প্রত্যাশার জায়গাটাকে সেলিউট করে এটিকে বাস্তবায়ন করার জন্য নিজেদের ভিতরে রূপান্তর ঘটানো দরকার। রাষ্ট্রের রূপান্তর যেমন চাচ্ছি, তার ভিতরে নিজেদের রূপান্তর প্রয়োজনীয় বিষয়। আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ যে পথে হাঁটছে, আওয়ামী লীগ তো এই কাজটুকু করেছে, যে একই পদ্ধতি ব্যবহার করে যদি আমি সেই কাজটি করি, তাহলে পার্থক্য থাকতো। আরেকটা বিষয় জানতে, ধরেন যেটি একটু উদাহরণ উনি টেনেছেন, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর অথবা আওয়ামী লীগ সরকার যদি চলে যায়, তাহলে দেশে ম্যাসাকার হবে, অনেক মানুষের প্রাণ হবে, 2 লাখ, 5 লাখ, 10 লাখের কথা উনি বলেছেন। একটা বিষয় কি ধরেন বলবেন যে মানে একটা আশঙ্কা তো ছিল যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আসলে কি হবে, সেই যে রকম আশঙ্কা ছিল সেরকম কিছু হচ্ছে না? এটি ওনার সাথে একমত, যে আওয়ামী লীগের নেতারা যেগুলো বলে বেড়াতেন মানুষকে মানে শঙ্কিত রাখা, সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা ছিল, শঙ্কিত রাখার জন্য সেই কাজটা করেছে। এটি খুব ভাগ্যের বিষয়, ভালো বিষয় আমি মনে করবো যে এরকম কোনো ঘটনা সেইভাবে ঘটে নাই, এবং ঘটবার ক্ষেত্রে প্রতিকার করবার জন্য যেটুকু দরকার, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয় তো আপনি শুনেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে 600 উপরে মানুষ তাদের কাছে আশ্রয় নিয়েছে, সেটিরও কোনো নেপথ্য কোনো ঘটনা থাকতে পারে, আমি ঠিক জানি না। এগুলো যদি আর প্রকাশ্যে থাকতো তাহলে ঘটনা কেমন হতো সেটাও আমি জানি না। জি, একটু নিয়ে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনারা আসলে আলটিমেটলি কি কার্যক্রম করছেন এটি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য? মানে ধরেন মেসেজটা কি? আপনিও তো আসলে কাজ করছেন একটা অঙ্গ সংগঠনের সভাপতি হিসেবে, সেই জায়গাগুলো একটু জানতে চাই কিভাবে কি করছি। জি জি জি, বিষয় হচ্ছে কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিনই নতুন নতুন নির্দেশনা দিচ্ছেন কেমনভাবে এই পরিস্থিতি কন্ট্রোল করা যায়। তাহলে কি আপনার আজকে উপস্থাপককে আমি অনেক করবো আর কি, প্রশ্ন করতে চাই, আপনি এর মাধ্যমে জাতিকে জানাতে দেবেন। আমরা 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ মানুষ মারা যাবে,
আমরা সেখানে প্রায় জিরো, কেউ মারা যায়নি। এই কৃতিত্বটুকু আমাদেরকে দলকে দেবেন। সেই জন্য প্রশ্নটা করলাম যে ধরনের আশঙ্কা ছিল তার কতটুকু। না, তাহলে আমাদের দল এখন ধরেন আওয়ামী লীগ দেশে নেই, তারা সব পালিয়ে গেছে শেখ হাসিনা সহ। তাহলে আজকে যে অবস্থা, একটি লাশও পড়ছে না, লক্ষ লক্ষ লাশ পড়ার আশঙ্কা করা হয়েছিল। মানে শুধু আওয়ামী লীগ বলেছে তাই না, আওয়ামী লীগ তারা বিদেশিদেরকে বলেছে, বিভিন্ন আপনাদের মিডিয়াতে বলেছে। তাহলে লক্ষ লক্ষ লোক, একটি লোকও 6 থেকে পড়তে মারা গেল না। তাহলে এই কৃতিত্বটা তো আমাদের। দুই একটা বিশৃঙ্খলা হলে আমাদের দোষ আসছে, এটা হয় স্বাভাবিক, মনে হচ্ছে আমরাই করছি। তাহলে এই যে লক্ষ লক্ষ লোক মারা যাওয়ার থেকে কোনো মানুষই 6 তারিখে মারা গেল না, এই পতিত স্বৈরাচারের যাদের দোষর, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তাহলে এই কৃতিত্ব কি আমাদেরকে দেবেন না? এই তো কৃতিত্ব যদি না দেওয়া হয় তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে। বিএনপির প্রতি, আমাদের জিয়া পরিবার বলেন, তারেক রহমান, আমাদের দলের মহাসচিব সহ যারা আছেন, তাদের প্রতি কিন্তু আপনারা খুব করবেন, আমি জিজ্ঞেস করেছি, এটা অন্যায় করবেন যে আপনাদের বরঞ্চ এই প্রচারটা করা উচিত যে বিএনপি যখন স্বৈরাচার পতনের পরে পতিত স্বৈরাচারে কোনো কাউকে বাড়েনি, বরঞ্চ বিভিন্ন জায়গাতে শেল্টার দিয়েছে। আমি আমার এলাকা, আমার পাবনা সূর্যনগরের বাড়ি, সেখানে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সভাপতি বাড়িতে থাকছে, বাজারে আসছে, আমরা সে ব্যবস্থা করে দিয়েছি। তারা কিন্তু মানুষ নিশ্চয় বিবেচনা করছে। কিছু নেগেটিভ কিছু কিন্তু প্রচারও আছে, নেগেটিভ প্রচার আছে। এই বিষয়ে বিস্তারিত বলবেন, আমি একটু ছোট বিরতি নিয়ে আসি, সময় পাওয়া যাবে নিশ্চয়ই। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্স এই ফিরছে কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছে আপনাদের বিরতির পর ইনসাইড পলিটিক্স। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিশেষ আয়োজন যেটা স্যার ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাজনীতি এবং শৃঙ্খলা নিয়ে। আমাদের সঙ্গে আছেন হাসান জাফির তুহিন, আছেন শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন। হাসান জাফির, তুমি যেটি বলছিলেন, আমি আসলে জানতে চাই যে আসলে ধরেন হাইকমান্ড থেকে খুব শক্ত নির্দেশনা আসছে, এই মেসেজটা একেবারে রুট লেভেল পর্যন্ত কতটা শক্তভাবে যাচ্ছে বা তারা কিভাবে নিচ্ছে, যে কারণে এখন আমরা প্রতিদিন পত্রিকায় ছোটখাটো নিউজ আসলে পাচ্ছি মানে শৃঙ্খলা ভঙ্গের। আপনি সবগুলো বিষয় শৃঙ্খলা ফিরে আসছেন আর কি, ভালো শৃঙ্খলা ফিরে আসলে তো সবার জন্য ভালো, সবার জন্য, আমাদের জন্য ভালো, দেশবাসীর জন্য ভালো। আসলে শৃঙ্খলার ব্যাপারে আমাদের দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত বেশি সিরিয়াস, মানে এখন পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু আমরা বহিষ্কার করছি। অনেকগুলো বহিষ্কার কিন্তু যৌক্তিক না, হয়তো তারা ইনোসেন্ট, কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে তাদের বহিষ্কার করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে এমনও বলেছি, ভাইয়া এটা তো, কিংবা আমাদের মাননীয় চেয়ারম্যানকে বলেছি যে এটা তো মনে হচ্ছে না আমাদের সত্য ঘটনা, বললে বহিষ্কার করে দাও, পরে তদন্ত করা হবে। 2-4-6 মাস পর, 1 বছর যদি তা ইনোসেন্ট হয়, মিথ্যা হয়, তখন দেখবো। তা সুতরাং আমাদের দল, আমরা নিজেরাও ভাবিনি আমাদের দল এত বেশি সিরিয়াস হবে, যেমন দলীয় শৃঙ্খলা এবং দেশের শৃঙ্খলা ব্যাপারে খুব সিরিয়াস, খুব সিরিয়াস। আমার মনে হয় যে এই মন মানসিকতা যদি অন্য কোনো দলের মধ্যে থাকতো তাহলে দেশের এই পরিবেশ সৃষ্টি হতো না, আওয়ামী লীগ হতো না। একটু শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন, কোনো পরিবর্তন দেখছেন মানে বিএনপির মধ্যে? না, সেটি তো সামনের সময় মূল্যায়ন করবার, এখনো সময় তো সেভাবে হয়নি। এখন যে সময়টাকে আমরা সামনে দেখছি সেটা বিএনপি কিভাবে দেখবে সেটার উপর নির্ভর করছে আগামী দিন মানুষ কিভাবে বিএনপিকে দেখবে। যেটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ পুরনো পথে আর যেতে চায় না, নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার। সেই বন্দোবস্ত তৈরি করবার ক্ষেত্রে বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, পপুলার একটা পলিটিক্যাল পার্টি, সুতরাং তার দায়িত্বের জায়গাটাও বেশি এবং এটি করবার ক্ষেত্রে তার ভূমিকা রাখবার সুযোগও বেশি। সেই ভূমিকাটা বিএনপি কীভাবে রাখবে, কতটুকু রাখবে তার উপর নির্ভর করবে বিএনপি দিককে কতটা পরিবর্তিত পরিস্থিতির সাথে মিলাচ্ছে। আমি আপনাকে শুধু একটা কথা বলি, সেটি হলো প্রফেসর আলী রিয়াজ সাহেব আজকে একটা সেমিনারে কথা বলেছেন। তিনি আমরা যে সাংবিধানিক ক্ষমতা কাঠামোর পরিবর্তনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, সেই প্রশ্নের কথাটা বলি। উনি বলছেন যে সংবিধানের 1/3 লেখা আছে যেখানে এগুলো হাত দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সুতরাং উনি সংবিধান পুনর্লিখনের কথা বলছেন, গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। মানে এই সংবিধানটাকে এমন জায়গায় নিয়ে দেওয়া হয়েছে যে এটিকে আর সংশোধন করার জায়গা নেই, এটিকে নতুনভাবে লিখবার মতো বিষয় দাঁড়িয়েছে। সুতরাং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য আমরা যারা তাদের সাথে কথা বলছি, একসাথে আন্দোলন করছি, একটা জিনিস দেখেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ফ্যাসিবাদ তো নাই এখন সামনে, পতিত স্বৈরাচার পালিয়ে গেছে। এখন এই বিএনপি আর আমরা, আমাদের এখন বন্ধুত্ব অথবা দূরবর্তী সম্পর্ক অথবা শত্রুতা সবটাই নির্ভর করবে আমরা যেই বিষয়টা এখন সামনে রাখলাম সেটি হলো সংস্কার, যেই পরিবর্তন, যে মেরামতটা আমরা করতে চাই সকলে মিলে। সেই ক্ষেত্রে বিএনপি আর আমরা একসাথে কতটা পথ চলতে পারছি, হাঁটতে পারছি, এবং সেই প্রত্যাশা আমাদের থাকবে যে রাষ্ট্রের এই গুণগত পরিবর্তনের জন্য
সাংবিধানিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন থেকে শুরু করি সম্পূর্ণ। আপনি দেখেন আমার সংবিধানে 600 এমপির বিধান বহাল আছে। আপনি একটা নির্বাচনের কথা কালকে যদি বলেন যে আমি একটা নির্বাচন করে ক্ষমতার পালাবদলতা শেষ করতে চাই, 600 এমপির শেখ হাসিনার এই সংবিধান রেখে আপনি কি এটা নির্বাচন করবেন? আপনি এই নির্বাচনী ব্যবস্থা সেটা তো হলো, হ্যাঁ গত ইলেকশনের কথা বলছি। সেটাই বললাম, তো সামনের ইলেকশনটা কি আপনি এটাকে বহাল রেখে করবেন? এই 600 এমপি বহাল রেখে কি সামনে করবেন? তার মানে কি আপনার সংবিধানের এই জায়গাটা রিপেয়ার করতে হবে। এরকম হাজারটা জায়গা আছে যে জায়গাগুলো রিপেয়ার করতে হবে। আপনার এই ক্ষমতা কাঠামো যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে যেই ভবিষ্যতের কথা আপনি চিন্তা করছেন, যে নতুন বাংলাদেশের কথা চিন্তা করছেন, সেই নতুন বাংলাদেশ দূরবর্তী বিষয়। রাজনৈতিক সংস্কারের কথা তো আসে, আপনারা আসলে মানে কেমন রাজনীতি আসলে দেখতে চান সামনে রাজনৈতিক দল হিসেবে? আপনারা এবার কি করছেন এই জায়গাটায়? আমরা আমাদের জায়গা থেকে দীর্ঘদিন থেকে এই রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটারই সংস্কারের কথা বলছি। রাষ্ট্র ব্যবস্থার যে দুর্বল জায়গাগুলো আছে, যে ক্ষমতা কাঠামোর যে বিষয়গুলো আছে, অথবা একটা শুধু উদাহরণ দিই, আমার প্রধানমন্ত্রী আজকের এই সাংবিধানিক ক্ষমতা কাঠামোর মধ্যে যে পরিমাণ ক্ষমতা ভোগ করেন, বলা হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো প্রধানমন্ত্রী এত ক্ষমতা ভোগ করেন না। এখন এই ক্ষমতা কাঠামোর মধ্যে তুহিন সাহেবকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, তাহলে হাসিনার থেকে উনি কেন ভালো হবেন? কারণ ক্ষমতাটাকেই উনি কেন্দ্রীভূত বা ক্ষমতাটা একছত্র ভোগ করবার মতো জায়গা আমার তৈরি আছে। সুতরাং আপনার যে পজিশনটা, আপনার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আপনাকে ফ্যাসিবাদ স্বৈরাচার উৎপাদন বা তৈরি করবার জন্য ভূমিকা রাখে। সেই জায়গাটাকে আপনি যদি রিপেয়ার করেন, তাহলে সেই জায়গায় যিনি যাবেন তার পক্ষে সেই পথে বা সেই রাস্তায় হাঁটবার সুযোগ কমে আসবে। একটা মানুষ ব্যক্তি হিসাবে ভালো মন্দ থাকতে পারে, কিন্তু পদ্ধতি যদি ত্রুটিপূর্ণ থাকে, ব্যবস্থাপনা যদি ত্রুটিপূর্ণ থাকে, ব্যবস্থাপনাকে ব্যবহার করে যদি আপনার যাহা ইচ্ছা তাহা করবার সুযোগ থাকে, যেমন শেখ হাসিনা আপনার 3টা নির্বাচন সংবিধান সম্মতভাবে করছেন, মানে সংবিধানের নামে করছেন 3টা নির্বাচন। তার মানে এই সংবিধানটা কত দুর্বল জায়গায় চলে গেছে, যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছে সংবিধানের নামে। সুতরাং এই পদ্ধতি এবং এই ব্যবস্থাপনাকে রিপেয়ার না করা পর্যন্ত আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। এর মাধ্যমে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই ব্যবস্থাপনা নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা? আমরা তো ইতিমধ্যে আজকে তো বিএনপির মহাসচিবও কথা বলেছেন, নিউজ দেখলাম। আমরা প্রথম যখন প্রধান উপদেষ্টার সাথে কথা বলি 15 আগস্টের আগে, তখন আমাদেরকে বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাসে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন এবং একটা রোডম্যাপ তৈরি করবেন। আমরা যেটা প্রত্যাশা করতে চাই, এই খুব অল্প সময়ে এই সরকারের, মানে আমরা কিছু কিছু কথা আসছে এমন কিছুটা বিব্রত করো, এই সরকারের অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে। পতিত স্বৈরাচার নানা দূষণ নানা রঙে নানা কায়দায় এটিকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে। আপনারা আনসারের কাহিনী দেখলেন, জুডিশিয়াল ব্যবস্থা দেখলেন, ইভেন দেখেন এখন প্রধান নির্বাচন কমিশনার তিনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, মানে এগুলো কিন্তু শঙ্কার বিষয়। এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে এই সরকার স্থিতিশীলতার প্রশ্নে যে সময়টা দেওয়া দরকার, সেই সময়টা কিন্তু আমরা মনে হয় যথেষ্ট পরিমাণ সেটাকে অ্যাড্রেস করতে পারছি না। আমরা এর বেশি কথা হয়তো বলে ফেলছি। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সংস্কারের প্রস্তাবনা প্রত্যেকটি রাজনৈতিক আলাদা আলাদা থাকতে পারে। আমরা সকলেই মিলেই সংলাপ করি, কথা বলি, এবং এই মিনিমাম ঐক্যমত্য যেখানে তৈরি হবে, অনেক ধন্যবাদ, সেগুলো আমরা একমত হই। সেই একমতটা কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই বিষয়ে আমরা রোডম্যাপ আপনার অন্তর্বর্তী সরকারের, সেটি কি সংবিধান সভা নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে, নাকি সংবিধান সংস্কারের নির্বাচন হবে, কোন পদ্ধতিতে এক্সিকিউট হবে, সেই বিষয়ে আমরা কথা বলতে পরিষ্কার একেবারেই। হাসান জাফর তুহিন, এই রাজনৈতিক সংস্কারের জায়গাটাই আপনারা আসলে কি কি চান? কিছু কিছু বিষয় ড্রেস করছে। আমি একটু বলছি, পত্রিকায় কিছু খবর আসছে এরকম যে প্রধানমন্ত্রী 2বারের বেশি না, আরও সংস্কারের কথা বলা হচ্ছে। এইসব জায়গায় আপনাদের অবস্থান কি আসলে? আমি আজকে পত্রিকা দেখলাম যে গতকালকে টিআইবি কিছু তারা রাষ্ট্র সংস্কার কিংবা দিয়েছে, হ্যাঁ কতগুলো প্রস্তাব দিয়েছে। এই দেখেন, আপনারা খেয়াল করেছেন, আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের দল একটি 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। সে দ্বিকক্ষ বিশ্বে পার্লামেন্ট সহ অন্য একেবারে আধুনিক বিশ্বে যেমন যেমন করে সরকার গঠন হয়, রাষ্ট্র সংস্কার সেভাবেই দেওয়া হয়েছে। সেগুলোর আজকে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, আরও অনেকগুলো বিষয় দেখলাম আজকে আমি। এই সবগুলো বিষয় বিএনপির আগেই দেওয়া। বিএনপি এদেশের মঙ্গল চায়, এদেশের সমস্ত কিছুতেই। এই আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কোঠার সংস্কার চেয়েছে, পরবর্তী সময় এখন তারা চাচ্ছে হচ্ছে ওনারা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বাংলাদেশের সব মানুষই একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চায়। আমরা তো আমাদের দল গত 15.5 বছর যত ক্ষতিগ্রস্ত হয়েছে,
যত লক্ষ লক্ষ মামলা হয়েছে, আমরা ঘরে ঘুমাতে পারিনি, আমরা লক্ষ লক্ষ মামলায় আমাদের সারাদিন কোর্টে কেটেছে, বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছি। কিন্তু এত কিছু পরেও আমরা মনে করি পাস্ট ইজ পাস্ট, আমরা সব ভুলে যেতে চাই। আমরা মনে করি যে আমাদের পর নির্যাতন আমরা ভুলে যাব। যদি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমাদের ভুলে গিয়ে দেশ নিয়ে এগিয়ে যেতে হবে। এই জন্য আমরা মনে করি যে আমাদের প্রস্তাব, যে এইসব টিআইবিজির প্রস্তাব, অধিকাংশ প্রস্তাব আমাদেরই প্রস্তাব, তারা হয়তো তাদের প্রস্তাবের সাথে মিলে গেছে। তাহলে আমার মনে হয় যে দেশের বাংলাদেশের মঙ্গলের জন্য আমরা যদি একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়তে পারি, সকল ক্ষেত্রে আমরা যদি মানুষ কমপক্ষে অবাধে ভোটের ব্যবস্থা করতে পারি, যে যার খুশিতে ভোট দেবে, তাহলে কিন্তু দেশে অনেক সমস্যা সমাধান হয়ে যায়। এই ভোটের বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ। এই ভোটের জন্য কি কি করা দরকার, যেটি প্রধান উপদেষ্টা সবশেষ ভাষণে বলেছেন যে তারা আসলে কি কি করতে পারে, সে বিষয়ে আলোচনা হওয়া দরকার। হ্যাঁ, একটা বিষয় দেখেন আপনি, এই 15 বছর যে এই দুঃশাসন চালিয়েছেন শেখ হাসিনা, এটার কিন্তু হাতিয়ার হিসেবে কাজ করেছে বাংলাদেশের বিভিন্ন বিভাগের প্রশাসন, মানে পুলিশ থেকে শুরু করে সমস্ত বাহিনীগুলো তাদের এই দুঃশাসন, তারপরে ভোটের রাজনীতি সব কিন্তু এর পার করেছে। তো এখন পর্যন্ত দেখেন একটা বিষয় যে আমাদের 82 জন সচিব রয়েছে, 2-3 জন বাদে কিন্তু 5 জন বেশি হবে না, তারা চেঞ্জ করে আগেকার প্রশাসনে রয়ে গেছে। আমার মনে হয় যে এই সরকার অন্যান্য রুটিন যে কাজগুলো সেগুলো করবে, পাশাপাশি এই রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচন কিভাবে হতে পারে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা উচিত। রুটিন ওয়ার্ক তো আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবেন, অন্যান্য যে কাজগুলো দরকার করবেন। তা এই সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে কেমন করে আগামী নির্বাচন হবে এখনই শুরু করা। আজকে যদি একটা সিদ্ধান্ত, এটা রোডম্যাপ তো আপনি কবে নির্বাচন করবেন, রোডম্যাপ তার আগে কি কি সংস্কার করলে আগামীতে যেই ক্ষমতা আসুক তারা যেন আবার নতুন করে স্বৈরাচার আবির্ভূত না হয়, তারা ফ্যাসিস্ট রূপে করতে পারে না। মনে করেন আমাদের দলের ক্ষমতায় যে তারাও যেন নতুন করে কোনো অন্যায় না করতে পারে, আওয়ামী লীগের পথ অনুসরণ না করে। এইগুলোর ব্যাপারে আমাদের দল আন্তরিক। আমার মনে হয় যে দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গল হবে যে এই সরকার, মানে আমার মনে হয় যে এই বিষয় নিয়েই মুখ্য কাজ করা উচিত। আগামীতে এই সরকার তো রাজনৈতিক সরকার না, এদের তো দায়বদ্ধতা নেই। আগামীতে তারা ভোট করবে না, আমাদের ভোট করতে হবে। সুতরাং আমি মনে করি যে এই সরকারের এই পথে হাঁটা উচিত। একটা বিরতি নিয়ে শহীদুদ্দিন স্বপন আপনার কাছে আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জেড এস ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম রাজনীতি শৃঙ্খলা নিয়ে। আবার আসতে চাই শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন। নির্বাচন এবং সংস্কার কথা বলা হচ্ছিল, এবং এই সরকারের কিছু সংস্কার করে নির্বাচন দিতে চাই, এই জায়গায় দলগুলোর পক্ষ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, সংস্কার করে নির্বাচনের পথে যাওয়ার কথাই আমরা বলছি। আর নির্বাচনে আপনি যখন যাবেন তখন এই জায়গাটা পরিষ্কার করতে চাই আমরা, সেটি হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। নির্বাচন কমিশনের মানুষ বদলিয়ে সংস্কার হবে না, মানুষ তো বদলাতেই হবে, এদেরকে বদলাতে হবে এবং এর যে কাঠামোগত সংস্কার করতে হবে। একই সাথে এই বাংলাদেশে কোনো নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যদি দলীয় সরকার ক্ষমতা থাকে। সে বিষয়টা পরিষ্কার করার জন্য বাংলাদেশের কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের বিধানটা রাখবার প্রয়োজনীয়তা আছে এখানে। আমি ছোট দুটি কথা বলে শেষ করব যে তুহিন ভাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কথা বলছেন। আধুনিক বিশ্ব বলতে আমরা যাদেরকে বুঝি, তাদেরকে দেখি, তাদের কিন্তু কোথাও কিন্তু কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা নেই, কেন্দ্রীভূত ক্ষমতা ব্যবস্থা নাই। প্রত্যেকটা দেশে কিন্তু যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা ব্যবস্থা। আমার এখানে সব কিছু এক সেক্রেটারিয়েট, এক প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে আজকে যদি আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারি, এখানে আমরা যদি প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারি, আমরা পার্লামেন্টের আপার হাউস করার মধ্য দিয়ে পার্লামেন্টের যে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা দরকার, লোয়ার হাউস এবং আপার হাউস, এটিও তৈরি করতে পারি। এবং একই সাথে আপনার যে স্থানীয় সরকার, যেটি আজকে এমপিতে দখলে চলে গেছে, যেটি উন্নয়ন স্থানীয় সরকারের হাতে না থেকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকতে হবে। আসলে এদের হাতে ক্ষমতায়ন, নির্বাচিত ক্ষমতায়ন এদের হাতে যদি পৌঁছায়, তাহলে সত্যিকার ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব একেবারে শেষ পর্যায়ে। হাসান জাফির তুহিন, কেমন রাজনীতি আপনি চান আসলে? আমি না, আমার দল চাই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা পাক, বাংলাদেশ একটি ন্যায় বিচার এবং ইনসাফের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পাক, বাংলাদেশের সব কিছু যেন মেধাভিত্তিক হয়, সেভাবে বাংলাদেশের রাজনীতি গড়ে উঠুক। আমাদের দল চায় বাংলাদেশের একটি সুষ্ঠু ভোট ব্যবস্থা গড়ে উঠুক, যাতে একবার একটি দল বা একটি প্রতিনিধি যদি তারা 5 বছর অন্যায় করে, পরবর্তীতে আর যেন
তার নির্বাচিত হওয়ার সুযোগ না থাকে, সেটা স্থানীয় সরকার হতে পারে, জাতীয় নির্বাচন হতে পারে। তাছাড়াও আমরা তো যখনই ক্ষমতায় ছিলাম, কখনো বিরোধী দলে ছিলাম, সব সময় বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন চেয়েছি। আমরা ক্ষমতা থেকে যেমন মানুষের এতদিন একরকম রেশারেশির রাজনীতি, সেখান থেকে মুক্ত হওয়া সম্ভব? হ্যাঁ, আসলে তো আমরা এবার প্রমাণ করে দিয়েছি যে আসলে এই মানে পতিত স্বৈরাচার পরেও তাদের দলের প্রধান পালিয়ে গেছে, কিন্তু তাদের যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদেরকে তাদের সেফ এক্সিট বলতে গেলে, কিংবা তাদের সামাজিকভাবে অন্য কোনোভাবে সমস্যা নয় আমরা খেয়াল রাখছি। তা আমরা যদি এত অন্যায় করার পরে, 15.5 বছর অন্যায় করার পরে যদি আমরা তাদেরকে কিছু না বলি, তাদেরকে যদি আমরা মাফ করে দিই, তাহলে আগামীতে যারা ক্ষমতা আসবে, আমরা আসতে পারে, অন্য কেউ আসতে পারে, তারা সেই সহনশীল পারস্পরিক একটা এবং আমার মনে হয় যে সেভাবে সবাই ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সরকার কাজ করছে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাবো। এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বেশি। তবে ইতিমধ্যেই 5 তারিখের পরে আমি জনগণের মধ্যে দেখেছি একটা দেশপ্রেম, আশা করি সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত থাকুক এবং সত্যিকারের বাংলাদেশ। প্রশাসনের থেকে শুরু করে সমস্ত জায়গায় পতিত স্বৈরাচারের দোসররা কিন্তু বসে আছে এখন পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে বিশেষ নজর দেওয়া দরকার। এই বিষয়ে আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার এই জায়গায় নজর দেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। ধন্যবাদ দিচ্ছি হাসান জাফর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রাতে মূল্যায়ন সমাজ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। ভালো থাকবেন নিশ্চয়ই, সঙ্গে থাকবেন নিউজ 24।